সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গেটওয়েতে। এইচএস লাস্ট মিনিট সাজেশন একদম 1 নম্বরের যে তোমাদের 16টি কোশ্চেন লিখতে হয়, আমি তোমাদের 50টি কোশ্চেন বলে দিচ্ছি। এই 50টি কোশ্চেন উত্তর সহ দেখাবো করি, তোমরা অবশ্যই করে যাবে। 50টি কোশ্চেন তোমরা 16টা কমন পাবেই, এটা আমার গ্যারান্টি। তোমরা উপরে যেটা দেখতে পাচ্ছ এটা বড় তোমাদের সাজেশন 8টি আমি দিয়েছি, সেখান থেকে 5টি পাবে। তোমরা ভিডিওটি দেখে নিও, এই ভিডিওটার আগের ভিডিওটা আমি আপলোড করেছি। তো এখন দেখো তোমাদের 1 নম্বরের এসএকিউ সাজেশন উত্তর সহ। আর যারা ভিডিওটি দেখছো তাদের উপকারে অবশ্যই লাগবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও, কারণ তোমাদের সহযোগিতায় আমিও একটু উৎসাহ পাবো ভালো ভালো ভিডিও আনার জন্য। তো দেখো, বেশি কথা না বলে আমি দেখিয়ে দিই সাজেশন উত্তর সহ, দেখতেই পারছো। ওয়েল পলিটিক কি, হ্যাঁ আমি তোমাদের যে টেক্সট পেপার থেকে করেছিলাম সেগুলো থেকেও করলে তোমরা এগুলো করে নিয়েছো অনেকেই, সেখান থেকে আমি ইম্পর্টেন্ট মার্ক করে রেখেছি। ওয়েল পলিটিক কি দেখো, এখানে দাগ করে রেখেছি, তোমরা অবশ্যই যাদের সময় নেই স্ক্রিনশট করে নাও। আমি একটু একটু পড়ে দিই। 1898 সাল থেকে জার্মানিও তার নৌবাহিনীকে ব্যাপকভাবে প্রসারিত করে। এটি ছিল ওয়েল পলিটিক বা বিশ্ব রাজনীতি নামে পরিচিত নীতির একটি মূল অংশ, যা 1897 সালে শুরু হয়েছিল। নৌশক্তি বৃদ্ধি করে জার্মানিকে বিশ্বশক্তিতে পরিণত করাই ছিল ওয়েল পলিটিকের মূল উদ্দেশ্য, বুঝতে পেরেছো? এরপর এখান থেকে যেটি ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হলো চীনের মুক্তদান নীতি কে ঘোষণা করেছিলেন, মানে এবারের জন্য যেগুলো ইম্পর্টেন্ট। 1899 সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে মুক্তদান নীতি ঘোষণা করেন। আর যে কোশ্চেনটি ইম্পর্টেন্ট এবছরের জন্য সেটা হলো দেখো, বাণিজ্যিক পুঁজি কি? যে অর্থ কোনো উৎপাদনের কাজে ব্যবহারের পরিবর্তে কেবলমাত্র ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করা হয় তাকে বাণিজ্যিক পুঁজি বলা হয়। তারপর দেখো কাউতাও কথা, আমি সেটা উত্তরটা একটু পরে দেখাচ্ছি। অবশিল্পায়ন কি? অবশিল্পায়ন কথার অর্থ বিশ্ব শিল্পায়ন বা শিল্পের ধ্বংস। পলাশির যুদ্ধের পরে বাংলায় ক্ষুদ্র কুটির শিল্প বা বস্ত্রশিল্পের ধ্বংসের ঘটনাকে অবশিল্পায়ন বলা হয়। এখান থেকে আরও একটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য, সেটা হলো মানুষ গড়ার আদর্শকে বিশ্বাসী ছিলেন। মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন, এটা তোমরা জানো। এটা দেখো উত্তরটা, শ্রী রামকৃষ্ণ সুযোগ্য উত্তরসূরি স্বামী বিবেকানন্দ মানুষ গড়ার আদর্শে বিশ্বাসী ছিলেন। 1893 সালে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি এই আদর্শের কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন ধর্ম হলো মানুষের তৈরির ধর্ম। 1897 সালে এই মানুষ তৈরির উদ্দেশ্যে তিনি গড়ে তুলেছিলেন রামকৃষ্ণ মিশন, বুঝতে পেরেছ? এখান থেকে আরো যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেটা দেখো উত্তর সহ সবগুলো দেখাচ্ছি। সান ইয়াত সেন প্রস্তাবিত 3টি নীতি কি ছিল? 1898 সালে সান ইয়াত সেন চীনা জনগণের জন্য 3টি নীতি ঘোষণা করেন। সেগুলি হলো জনজাতীয়তাবাদ, জনগণতন্ত্রবাদ, জনসমাজবাদ। তারপর যেটা এখান ইম্পর্টেন্ট যেগুলো আমি দাগিয়ে রেখেছি সেটা হলো চুক্তিবদ্ধ শ্রমিক বলতে কি বোঝো? চুক্তিবদ্ধ শ্রমিক বলতে সেই শ্রমিক শ্রেণীকে বোঝায় যারা কোনো নিয়োগকর্তার অধীনে লিখিত চুক্তির মাধ্যমে নির্দিষ্ট বেতনের বিনিময়ে কাজে নিযুক্ত হতেন। বা তারপর দেখেছি দেখো পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি 1932 সালের 24শে সেপ্টেম্বর মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয়। তারপরে যেটা রেখেছি ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিল? ভারতীয় শাসনতান্ত্রিক ও সাংবাদিক সংস্কারের জন্য গঠিত সাইমন কমিশন কোনো ভারতীয় সদস্য না থাকায় এবং ভারতবাসীর নিজেদের জন্য কতটা শাসন সংস্কারের প্রয়োজন তা নির্ধারণের সুযোগ থেকে বঞ্চিত হয় সাইমন কমিশন বর্জন করেছিল ভারতীয়রা। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার সিমলা দৈত্য কি দেখো কোশ্চেনটা। আগা খাঁর নেতৃত্বে 1906 খ্রিস্টাব্দে অক্টোবর 35 জন অভিজিত মুসলিম সিমলায় বড় লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন। মুসলিমদের স্বার্থ রক্ষার দাবি সংবলিত একটি স্মারকলিপি জমা দেয়। এটি সিমলা দৈত্য নামে পরিচিত। আরও কোশ্চেন রেখেছি, তোমাদের টোটাল 50টি কোশ্চেন দেখাবো। তো তোমরা দেখো এখান থেকে যেটা রেখেছি এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার জন্য কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত? ইন্দোনেশিয়ার মালুককে মশলা দ্বীপপুঞ্জ বলা হয়, বুঝতে পেরেছো? তারপর উন্মুক্ত নীতির প্রবক্তাকে, এটাও ইম্পর্টেন্ট, তোমরা করে রাখবে। আমেরিকা পররাষ্ট্র সচিব জন হে। নতুন বিশ্ব বলতে কি বোঝো? উত্তরটি তোমরা দেখে নাও। কলম্বাস আবিষ্কৃত আমেরিকা মহাদেশকে, দাঁড়া একটু ভালো করে দেখাই, আমেরিকা মহাদেশকে নতুন বিশ্ব বলা হয় যেহেতু এই মহাদেশের নাম ইউরোপের মানুষ জানতো না। এই নামকরণ করেছিলেন আমেরিকা ভেসপুচি। তারপরে কোশ্চেনটি দেখো খুবই ইম্পর্টেন্ট, এটাও। কর্নওয়ালিস কোড কি? ভারতের বড়লাট লর্ড কর্নওয়ালিস এদেশে কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে 1793 সালে যে শাসনবিধির প্রচলন করেন এই কর্মপদ্ধতিকে কর্নওয়ালিস কোড বলা হয়। তারপরে দেখো এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, শ্রীরামপুর ত্রয়ী কি? তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নিও, সেগুলো থেকেই পড়ে যাও বা খাতায় লিখে দাও স্পজ করে করে। শ্রীরামপুর ত্রয়ী কারা? শ্রীরামপুর ত্রয়ী ছিলেন ভারতের 3জন অগ্রগামী ইংরেজ মিশনারিকে দেওয়া নাম, যথা উইলিয়াম কেরি, জোশুয়া মাসম্যান এবং উইলিয়াম ওয়াট। তোমাদের মনে থাকবে এগুলো, বুঝতে পেরেছো? এখান থেকে আরও যেটা রেখেছি সেটা দেখো, উডের দেশপাচ্য কি বা উডের নির্দেশনামা, এগুলো মাধ্যমিকেও ইম্পর্টেন্ট ছিল। 1854 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতবর্ষের শিক্ষা সংক্রান্ত যে সুপারিশ নামা পেশ করেন তা চার্লস উডের দেশপাচ নামে খ্যাত, বুঝতে পেরেছো? তারপর এটা তোমরা করে রাখবে, কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়?
বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে। বুলগানিন কে ছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। ভিয়েতকং কাকে বলা হয়? দক্ষিণ ভারতের মুক্তিবাহিনীকে। তারপর ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রেড অর্গানাইজেশন। বানানটা অবশ্যই তোমরা ইংলিশটা ভালো করে পড়ে যাও, বুঝতে পেরেছো? এছাড়াও আরো যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আমি রেখেছি সেটা দেখো। সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়া ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেছেন? রাসবিহারী বসুকে। বার্লিন অবরোধ কি? না কিছু উদ্দেশ্য পূরণের লক্ষ্যে সোভিয়েত ইউনিয়ন 1948 সালে পশ্চিমী রাষ্ট্রজোটের পূর্ব ও পশ্চিম বার্লিন প্রবেশের সড়কপথ অবরোধ করে। এটি বার্লিন অবরোধ নামে পরিচিত। আমি তাড়াতাড়ি পড়ছি কারণ তোমাদের পরীক্ষা, তোমরা দেখে নাও একটু। বুলগানিনকে এটা দিয়েছি একবার, সোভিয়েত রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী। সার্ক কি? সার্কটা অবশ্যই পড়ে যাও, ইম্পর্টেন্ট এবারের জন্য। দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা, সংক্ষেপে সার্ক, এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে। 1985 সালে বাংলাদেশের ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল সার্ক, বুঝতে পেরেছ? এছাড়াও যে কোশ্চেনগুলো আরো রেখেছি দেখো তোমরা, বড় এগুলো বেশি করে পড়ে যাও। বন্দে মাতরম মন্ত্রটি কোন গ্রন্থে উচ্চারিত এবং কি জানো তোমরা? আনন্দমঠ উপন্যাস। এটা নয়, এটা দেখো। হোমো জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। হোমো জাহাঙ্গীর ভাবা ছিলেন ভারতের একজন প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী। 1948 সালে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার সভাপতিত্বে একটি পরমাণু শক্তি কমিশন গঠন করেন। তাকে ভারতের পরমাণু কর্মসূচির জনক বলা হয়। তৃতীয় বিশ্ব কি? 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতা দেশগুলোকে তৃতীয় বিশ্ব বলা হয়। তারপর কোশ্চেন দেখো, মাইলাই ঘটনাটি কি? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। মাইলাই হলো ভিয়েতনামের একটি ছোট্ট গ্রাম। 1968 সালের মার্চ মাসে মার্কিন সেনারা উত্তর ভিয়েতনামের এই গ্রামে নির্বিচারে গণহত্যা চালায়। এর ফলে একদিনে প্রায় 50 জন নিরীহ আদিবাসী মারা যান। এই ঘটনা মাইলাই ঘটনা নামে পরিচিত। তারপর ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে? 1945 সালের 17 আগস্ট ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে, বুঝতে পেরেছ? আরো যে কোশ্চেনগুলি করবে সেটা দেখো তোমরা। দেখে লৌহ মানব জানকে সর্দার প্যাটেল ভাইকে বলা হয়। গ্রেট ক্যালকাটা কিলিং কি? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, নাও আসতে পারে, এটার বিতর্ক আছে। কলকাতায় যে দাঙ্গা হয়েছিল 1946 সালে, যাকে বলা হয় দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস, তা বাংলা তথা গ্রেট উপমহাদেশের সম্পর্কে ঝাঁক বাঁক এনেছিল। সে বছর 16 আগস্ট কলকাতায় হিন্দু মুসলিমদের মধ্যে হিংসার বিস্ফোরণে বহু মানুষ মারা যায়। মাউন্টব্যাটেন প্ল্যান কি? দেখো কোশ্চেনটি। মাউন্টব্যাটেন পরিকল্পনা ছিল 1947 সালে ভারত থেকে ব্রিটিশ উপনিবেশের অবসর গ্রহণের জন্য প্রস্তুতি করা এক পরিকল্পনা। 17 জুন 1947 সালে লর্ড মাউন্টব্যাটেন কর্তৃক ঘোষণা করা হয়, যার মূল দিক ছিল ভারতকে দুটি ভাগে বিভক্ত করা, বুঝতে পেরেছো? মাউন্টব্যাটেন প্ল্যানটাই ছিল ভারতকে দুটি ভাগে বিভক্ত করা। শর্ট কোশ্চেন আসতে পারে। মার্শাল টিটো কে ছিলেন? মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। তিনি 1944 সালে রাজা দ্বিতীয় পিটার কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তিনি 98টি আন্তর্জাতিক উপাধি অর্জন করেছিলেন মার্শাল টিটো, বুঝতে পেরেছ? এখান থেকে আরো যে 3টি কোশ্চেন দেখো এই পেজ থেকে আমি রেখেছি, সেগুলো দেখো। তৈল কূটনীতি কি? এগুলো সঠিক আসবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তেল সম্পদের সংকোচনের ফলে আমেরিকা পরিবহন ও শিল্পক্ষেত্রে সংকট দেখা দেয়। এই পরিস্থিতিতে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের উপর প্রাধান্য বিস্তারের জন্য বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার মার্কিন পদক্ষেপ ওল্ড ডিপ্লোমেসি বা তৈল কূটনীতি বলা হয়। মানে মার্কিনরা আমাদের যে মধ্যপ্রাচ্য, ইরান বলো, সিরিয়া বলো, এগুলোতে তেলের জন্য তাদেরকে ঔপনিবেশিক করে তুলেছিল, শাসন করছিল, বুঝতে পেরেছি? লং মার্চ কি? অবশ্যই ইম্পর্টেন্ট। চিয়াং কাই শেক কমিউনিস্টদের বিরুদ্ধে কঠোর দমন নীতি গ্রহণ করেন। 1934 সালে এই পরিস্থিতিতে এই বছর 16 অক্টোবর মাও সেতুং পরিবার পরিজন সহ প্রায় 1 লক্ষ কমিউনিস্ট সামরিক বাহিনীর অবরোধ ভেঙে দীর্ঘ 6000 মাইল পথ অতিক্রম করে দক্ষিণ চীন থেকে উত্তর চীন, এটাই মূল উত্তর, দক্ষিণ চীন থেকে উত্তর চীনের সেনসি প্রদেশে উপস্থিত হন। 370 দিন পায়ে হেঁটে এই যাত্রা লং মার্চ বা দীর্ঘ যাত্রা নামে পরিচিত। তারপরে দেখো যে কোশ্চেনটি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা করে যাও। নেহরু মহলানবিশ মডেল কি? প্রশান্ত চন্দ্র মহলানবিশ ছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রখ্যাত পরিসংখ্যানবিদ। 1955 সালে রুশ অর্থনীতির অনুকরণে একটি ভারী শিল্পের প্রসারের জন্য মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহরুর এই মডেল কিছুটা সংশোধন করেন, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রয়োগ করেন। এটি নেহরু মহলানবিশ মডেল নামে পরিচিত। এই যে কাউতাউ প্রথাটা আমি তোমাদের তখন বলেছিলাম, কাউতাউ প্রথাটা দেখো, আমি তোমাদের দেখিয়ে দিই উত্তরটা। এই যে কাউতাউ প্রথাও কি? কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষ্যপ্রার্থী হলে তাকে নতুজানু হয়ে বশ্যতা স্বীকারের প্রমাণ দিতে হতো। এই প্রথা কাউতাউ প্রথা নামে পরিচিত। তারপর দেখো নববঙ্গ নামে কারা পরিচিত? 19বিংশ শতকের শুরুতে হিন্দু কলেজের ইংরেজি সাহিত্যের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডেরোজের নেতৃত্বে একদল যুবক হিন্দু ধর্ম ও তৎকালীন সমাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। এদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হতো। দিকু কাদের বলা হয় জানো? রাজমহল পাহাড়ের, এটা করে রাখবে তোমরা অবশ্যই। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য খুব। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে কেউ পরিচিত? কান্দুকুরি বীরসালিঙ্গম পান্তুলুকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়, কারণ তিনি বিদ্যাসাগরের মতন তেলেগু ভাষী অঞ্চলে বিধবা বিবাহের জন্য আন্দোলন করেছিলেন। জাপান কবে চীনের কাছে 21 দফা দাবি পেশ করেছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। 1950 সালে 18 জানুয়ারি জাপান চীনের কাছে 21 দফা দাবি পেশ করেছিলেন। মাহাত মাছ কি? অবশ্যই তোমরা এই কোশ্চেনটা করে যাও, স্ক্রিনশট নিয়ে নাও এগুলো তাড়াতাড়ি। 1927 সালের 20 মার্চ বোম্বের
কেলাবা জেলায় চৌদার জলাশয় কেন্দ্র করে সর্বসাধারণের জলাশয় থেকে অস্পৃশ্যতার যাতে জল নেওয়ার অধিকার পায়, অস্পৃশ্যতা মানে যারা গরিব হরিজনরা, সেই দাবি আমাদের আদায়ের উদ্দেশ্যে দলিত নেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এটি মহাত্মাজ নামে পরিচিত। বুঝতে পেরেছ? এই যে মশলা দ্বীপপুঞ্জতে তোমাদের বলেছিলাম ইন্দোনেশিয়ার মালুককে বলা হয়। এছাড়াও দেখো এখান থেকে আরেকটি কোশ্চেন করবে, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধরনের প্রচারককে ইংরেজ কবি রুডওয়ার্ড কিপলিং এটি বলেছেন। লগ্নি পুঁজি বাণিজ্য বা শিল্প থেকে অর্জিত মুনাফা পুনরায় বাণিজ্য বা শিল্পে বিনিয়োগ করা অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য লাভের মানে মুনাফা মানে লাভ, একে লগ্নি পুঁজি বলা হয়। দস্তক কি এটা অবশ্যই পড়ে যাও। দস্তক কথার অর্থ হলো ছাড়পত্র। 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল সম্রাট ফারুক সিরের কাছ থেকে বার্ষিক 3000 টাকার বিনিময়ে যে বাণিজ্যিক ছাড়পত্র লাভ করে বাংলায় মানে বাণিজ্য করার জন্য, তাই দস্তক নামে পরিচিত। বুঝতে পেরেছ? এছাড়াও তোমরা দেখো মিরাট ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত ছিলেন, অবশ্যই এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। এস ডাঙ্গে, শওকত উসমানী এবং মুজফর আহমেদ, ফিলিপস প্রাট ও বেঞ্জামিন ফ্রান্সিস ব্রাডলি এরা মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন। টিসকোকে প্রতিষ্ঠা করেন 1907 সালে জামশেদজি টাটা। জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকো প্রতিষ্ঠা করেন। সিআর ফর্মুলা কি, অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন। সিআর ফর্মুলা বা রাজাজি ফর্মুলা ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা খুঁজে বের করতে সমাধান করার জন্য চক্রবর্তী রাজা গোপালাচারী কর্তৃক একটি সুপারিশ। তানকা মেমোরিয়াল কি, এটি একটি কথিত জাপানি কৌশলগত পরিকল্পনা দলিল যেখানে প্রধানমন্ত্রী ব্যারেন তানকা গিচি সম্রাট হিরোহিতের জন্য বিশ্ব দখলের একটি কৌশল নির্ধারণ করেছিলেন। বার্লিন অবরোধ কি, এটা তোমাদের আগে বলে দিয়েছি, অবশ্যই তোমরা এগুলো করে যাও। এখান থেকে আরো যে কোশ্চেন করবে সেটা দেখো, আফ্রিকাকে কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়, অবশ্যই করবে। 1870 সালে পর্যন্ত আফ্রিকা মহাদেশ ছিল অনাবিষ্কৃত মানে আবিষ্কার হয়নি, বহির্বিশ্বের সাথে এর কোনো পরিচয় ছিলই না, তাই আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়। মার্কেল টেইলবার্গ শব্দটিকে প্রথম ব্যবহার করেন প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশন গ্রন্থে মার্কেল টেইলবার্গ শব্দটি ব্যবহার করেন। উপযোগীবাদ বলতে কি বোঝো, অবশ্যই স্ক্রিনশট করে দেখে নাও। সম্পদের বহির্গমন কাকে বলে, এটা অবশ্যই করে যে ইম্পর্টেন্ট কোশ্চেন। সম্পদের বহির্গমন বলতে কোনো একটি দেশের অর্থনৈতিক বা আর্থিক সম্পদ অন্য কোনো দেশের স্থানান্তরিত হওয়াকে সম্পদের বহির্গমন। তাও কথা আগে লিখিয়েছি বা বলেছি তোমাদের। হ্যাঁ, এখান থেকে এটা করবে দেখো, সান মিনচু আই কি, সান ইয়াত সেনের রাজনৈতিক দর্শন তার 1924 সালে 16টি ভাষণের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, যা সান মিনচুয়াই 3 প্রিন্সিপালস অফ পিপল নামে পরিচিত। বুঝতে পেরেছো? 3 আইন কি, এটা করবে যে আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার বাল্য বিবাহ, বহু বিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কার নিষিদ্ধ করে এবং বিধবা বিবাহকে স্বীকৃতি দেয়, তাই 3 আইন নামে পরিচিত। ইম্পর্টেন্ট কোশ্চেন করবে। হ্যাঁ, তারপর অপারেশন সার্চলাইট কি, এই কোশ্চেনটি দেখো তোমরা করে যাও। অপারেশন সার্চলাইট ছিল 1971 সালে 25 মার্চ থেকে শুরু হওয়া পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি সামরিক অভিযান, যার লক্ষ্য ছিল বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করা এবং পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ পাকিস্তানের শাসন প্রতিষ্ঠা করা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে হয়? 21শে ফেব্রুয়ারি, তোমরা জানো। এগুলো তোমরা অবশ্যই। আর এখান থেকে দেখো শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝো, অবশ্যই করে যায় মোস্ট ইম্পর্টেন্ট। শ্বেতাঙ্গ নিজেদের উন্নত সভ্যতা সংস্কৃতির ধারক বাহক বলে মনে করতো, মানে যারা ফর্সা সাদা চামড়ার মানুষ তারা। ইংরেজ কবি রুডওয়ার্ড কিপলিং ও ফরাসি লেখক জুলি ফেরি এই ব্যাপারে শ্বেতাঙ্গ জাতিকে পৃথিবীর বিভিন্ন অনুন্নত মানে যারা পিছিয়ে পড়া মানুষ, কালো মানুষ জাতিকে উন্নত করার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। এটাই ইতিহাসে শ্বেতাঙ্গদের বোঝানো নামে পরিচিত। অবশ্যই করে যাবো। ওয়েলথ অফ নেশন তো বললাম, সেখানে অ্যাডাম স্মিথের লেখা। কর্নওয়ালিস কোডটা তোমরা অবশ্যই করে যাও, সেখানে আমি এটা এখানে দেখাতে পারিনি, কিন্তু কর্নওয়ালিস কোডটা তোমরা করে যাও। এই ছিল তোমাদের এসএ কিউ সাজেশন। 50টি বলেছি, দেখবে 48 কি 50টি, তোমরা এগুলো করে যাও। এগুলো থেকেই তোমাদের পরীক্ষাতে কমন পাবে, আর পরীক্ষার পর দেখা হবে সব কমন এলো কিনা। সকলের পরীক্ষা ভালো হোক। যারা নতুন ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু উপরে ওঠার সহযোগিতা করে দাও। সকলের পরীক্ষা ভালো হোক, ভালো থেকো, বাই।